আমাদের থাইল্যান্ড তথা ব্যাংকক ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা সর্বপ্রথম চলে গিয়েছিলাম ওয়াট অরুণ মন্দিরটি পরিদর্শন করতে। গ্র্যান্ড প্যালেস থেকে ক্রুজে করে চাও ফ্রায়া নদীর উপর দিয়ে ওয়াট অরুণ পর্যন্ত যাত্রাপথ ছিল অভূতপূর্ব। ওয়াট অরুণ মন্দিরটি পরিদর্শন করে আমরা চলে গিয়েছিলাম তেলিংসাং ফ্লোটিং মার্কেট দেখতে। এরপরে আমরা তেলিংসাং ফ্লোটিং মার্কেট থেকে নৌকায় করে ফিরে আসি গ্র্যান্ড প্যালেস। তেলিংসাং ফ্লোটিং মার্কেট থেকে গ্র্যান্ড প্যালেস অবধি আসার পথে আমরা প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম। এরপরে সেদিন আমরা চলে গিয়েছিলাম মার্বেল টেম্পল পরিদর্শন করতে। গ্র্যান্ড প্যালেস থেকে ওয়াট অরুণ অবধি যাত্রাপথ, ওয়াট অরুণ মন্দির পরিদর্শন এবং তেলিংসাং ফ্লোটিং মার্কেট থেকে গ্র্যান্ড প্যালেস ফিরে আসা অবধি সমস্ত ভিডিওই আগে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। ভিডিওগুলি না দেখে থাকলে উপরে আই বাটন এবার নিচে ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে মার্বেল টেম্পল ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমার নাম রাজশ্রী আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আপনাদের সকলকে স্বাগতম। চলুন শুরু করা যাক। এখন আমরা মার্বেল টেম্পলে পৌঁছে গেছি। আমার সামনেই এই মার্বেল মন্দির আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো সেই মার্বেল টেম্পল। আমাদের ব্যাংকক ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা চলে গিয়েছিলাম মার্বেল মন্দির পরিদর্শন করতে। আমরা এখন মার্বেল মন্দিরের প্রধান ফটক দিয়ে ভিতরে ঢুকলাম। প্রবেশ করে সাক্ষী হয়ে রইলাম এই অসাধারণ সুন্দর স্থাপত্যের। যদিও মন্দিরটির নাম হলো ওয়াট ভেঞ্চামাবোফিট দসিত বনারম, তবুও এটি পর্যটকদের কাছে মার্বেল টেম্পল বা মার্বেল মন্দির নামেই খ্যাত। এটি একটি বৌদ্ধ মন্দির। আমাদের কিন্তু এই মন্দির এবং এই মন্দিরের আশেপাশের পরিবেশ ভীষণ ভালো লেগেছিল। এই মন্দিরটি থাইল্যান্ডের ব্যাংককের দুসিত জেলায় অবস্থিত। মন্দিরটির ভেতরে যেন এক অসাধারণ শান্তির পরিবেশ। এই হলো সেই মার্বেল মন্দির বা মার্বেল টেম্পল। বলা বাহুল্য মন্দিরটির শিল্পশৈলী অনবদ্য। এই মন্দিরটি ব্যাংককের প্রধান মন্দিরগুলির মধ্যে অন্যতম। প্রতি বছরই এখানে কিন্তু প্রচুর পর্যটক আসেন ভ্রমণ করতে। এই মন্দিরটি পুরোপুরি ইটালি থেকে আনা মার্বেল পাথর দিয়ে তৈরি, আর সেই জন্যই এই মন্দিরটির নামও মার্বেল টেম্পল। দেখুন, আমি আপনাদেরকে এই মার্বেল মন্দিরের সামনের অংশটা দেখাচ্ছি। এই মার্বেল মন্দিরের এবং এখানে প্রায় সমস্ত মন্দিরেরই এই ছাদের অংশটা আর এই জানলার অংশটা কিন্তু ভীষণ সুন্দর। এখন আমরা মার্বেল মন্দিরের ভেতরে প্রবেশ করব। বাইরের সৌন্দর্য তো দেখলাম, এবার চলুন ভেতরটা দেখে আসি। প্রথমেই আমরা আমাদের জুতো খুলে দেব, আর এখানে প্রবেশ করার জন্য একই নিয়ম, 3/4 বা ফুল হাতা জামা এবং 3/4 বা ফুল প্যান্ট পরতে হবে। শুধু ছোট ছোট আয়না দিয়ে বানানো এই শিল্পশৈলী দেখুন কি সুন্দর। এই মন্দিরে পুরো গায়ে প্রচুর কারুকার্য রয়েছে। এবার আমরা প্রবেশ করছি। আর এই ত্রিকোণাকারের ছাদ একে আলাদা সৌন্দর্য প্রদান করেছে। এই মন্দিরের এইখান থেকে ভিতরে প্রবেশের জন্য আপনাকে ফুলহাতা জামা এবং গোড়ালি পর্যন্ত লম্বা পাজামা জাতীয় প্যান্ট পরতে হবে। মন্দিরের বাইরে যখন দাঁড়িয়েছিলাম তখন ওনারা আমাদের এটাই বলছিলেন যে মন্দিরে ঢুকতে গেলে কি কি নিয়মকানুন আছে। আর এটি হলো মন্দিরের ভিতরের ভগবান বুদ্ধের মূর্তি। এই মূর্তিটি কিন্তু সত্যি ভীষণ সুন্দর। রাজা ঝুলালঙ্কনের নির্দেশে 1899 সালে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছিল তার নিজস্ব রাজবাড়ির পাশেই। এই মন্দিরটির নামের অর্থই হলো দুষিত রাজবাড়ির পঞ্চম রাজার মন্দির।
যুবরাজ নারিস, যিনি ছিলেন রাজার ভাই, তিনি এই মন্দিরটির পরিকল্পনা করেছিলেন। মন্দিরটি ইটালি থেকে আনা মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছিল। এখানে রয়েছে একটি কারারা মার্বেলের স্তম্ভ, একটি সম্পূর্ণ মার্বেল পাথরের তৈরি উঠান এবং দরজার বাইরে পাহারায় রয়েছে দুটো বড় সিংহ। ছাদের ভেতরের অংশটা ছোট ছোট কাঠের পাতাতন দিয়ে তৈরি, যার উপরে সোনালী রঙের বার্নিশ করা রয়েছে, যার ফলে এই ছোট ছোট বিমগুলি চকচক করছে এবং দেখতে ভীষণ সুন্দর লাগছে। দেখুন, এখানে সকলে ভগবান বুদ্ধের সামনে প্রার্থনা করছেন। এছাড়াও এখানে দেশের বিভিন্ন প্রান্তরের বৌদ্ধ স্তূপগুলির ছবিও রয়েছে। সর্বমোট এই মন্দিরের ভেতরে ভগবান বুদ্ধের 52টি মূর্তি রয়েছে। এই সমন্বয় কক্ষটির ভিতরে সুখোথাই ধরনের একটি বুদ্ধ মূর্তি রয়েছে, যার নাম ফ্রা বুদ্ধা জিনারাজ। এই মূর্তিটি 1920 সালে তৈরি হয়েছিল। এই প্রধান বুদ্ধ মূর্তিটি উত্তর থাইল্যান্ডের ফিতসানুলাকে অবস্থিত ফ্রা বুদ্ধা জিনারাটের একদম অনুলিপি। আর এই মূর্তিটির নিচে রয়েছে রাজা ঝুলালঙ্কনের অস্থিভস্য। বাইরের মতো ভিতর থেকেও এই মন্দিরটি ভীষণই সুন্দর ছিল। এই মন্দিরের ভিতরে একজন সাধু ছিলেন, যিনি ক্রমাগত পুজো করছিলেন এবং সবাইকে ওনার আশীর্বাদ দিচ্ছিলেন। আর এই মন্দিরটির ছাদও ছিল অনন্য। 2005 সালে মন্দিরটি ইউনেস্কোর কাছে আবেদন করে ভবিষ্যতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মন্দিরটিকে মান্যতা দেওয়ার জন্য। মূল মন্দির থেকে বাইরে বেরিয়ে দেখলাম বাইরে প্রচুর ভগবান বুদ্ধের মূর্তি রয়েছে। মূল মন্দিরের বাইরে মূল মন্দিরকে ঘিরে প্রচুর বুদ্ধ মূর্তি আছে, যেগুলি প্রত্যেকটা মূর্তি এক একটি মুদ্রাকে দেখাচ্ছে। এখানে মোট 52টি মূর্তি আছে। এই সমস্ত মূর্তিগুলিকেই যুবরাজ ড্যামরং রাজেনুভব তার রাজার জন্য নিয়ে এসেছিলেন। মন্দির চত্বরের ভিতরেই মূল মন্দিরকে ঘিরে বারান্দার মতন চলে গিয়েছিল এবং সেখানে এই সমস্ত বুদ্ধ মূর্তিগুলি রাখা ছিল। আমেরিকার একটি বিখ্যাত রিয়েলিটি শো দ্য অ্যামেজিং 9 এর ফাইনালে 10 নম্বর পজিশনে এই মন্দিরটিকে দেখানো হয়েছিল। থাই মুদ্রায় 5 ভাটের কয়েনের পেছনে এই মন্দিরটির ছবি রয়েছে। মন্দিরটির ভেতরে বেনছামা বফিট ন্যাশনাল মিউজিয়াম রয়েছে। যোগ্য এবং প্রতিপত্তি সম্পন্ন মানুষেরা এই মন্দিরে প্রতিদিন সকালে আসেন খাবার, ধন সম্পত্তি আরও অনেক কিছু গরিবদেরকে দান করার জন্য। সকাল 6টা থেকে 7:30টার মধ্যে বৌদ্ধ ভিক্ষুরা এখানে আসেন বিভিন্ন রকমের ভিক্ষা গ্রহণ করার জন্য। তার মধ্যে থাকে ভাত, ডাল, লোটাস বাট বা পদ্ম ফুলের কুড়ি এবং আরও অনেক কিছু। এই মন্দিরে বুদ্ধ সন্ন্যাসীদের দ্বারা ফেব্রুয়ারি মাসে মাঘ পুজো এবং মে মাসে বিশাখা পূজা খুব জনপ্রিয়। এছাড়াও এখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় মোমবাতি জ্বালানো হয়। উৎসবের দিনগুলিতেও প্রচুর মানুষ আসেন এখানে মোমবাতি জ্বালাতে। এখানে প্রত্যেকটি বুদ্ধ মূর্তি ভীষণ সুন্দর ছিল। এটি হলো সেই অর্ডিনেশন হল এবং গ্যালারির মধ্যের অংশটা। এখানে কিছু কিছু বুদ্ধ মূর্তি বসে থাকার ভঙ্গিমায় ছিল, আবার কিছু কিছু বুদ্ধ মূর্তি দাঁড়িয়ে থাকার ভঙ্গিমায় ছিল। একটি বসে থাকা বুদ্ধ মূর্তির পাশে একটি দাঁড়িয়ে থাকা বুদ্ধ মূর্তি এবং তার পাশে একটি বসে থাকা বুদ্ধ মূর্তি, এইভাবে পর্যায়ক্রমে বুদ্ধ মূর্তিগুলি সাজানো ছিল।
এটি ছিল সেই অর্ডিনেশন হল যেখানে আমরা সবার প্রথমে গিয়েছিলাম। এই অর্ডিনেশন হলটি ভেতর থেকে দেখতে যতটা সুন্দর ছিল, বাইরে থেকে দেখতেও ঠিক ততটাই সুন্দর ছিল। আর এই মন্দিরে ঢোকার প্রবেশ মূল্য হলো 50 ভাট প্রতিজন। এই মন্দিরটি সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। ছোট্ট মন্দির, কিন্তু সব মিলিয়ে আমাদের এখানে বেশ ভালোই লেগেছিল। সব মিলিয়ে মন্দিরটি কিন্তু বেশ সুন্দর ছিল। এই মন্দিরের ছাদ, পিলার, জালনা, দরজা সবকিছুর মধ্যেই এক অনন্য শিল্পশৈলীর ছাপ বর্তমান ছিল। ভেতরে এবং বাইরে উভয় জায়গাতেই বৌদ্ধ মূর্তির সামনে বসে অনেকেই ধ্যান করছিলেন এবং এই মন্দিরের অর্ডিনেশন হলের ভিতরে এবং বাইরে এই গ্যালারিতে সব জায়গাতেই পরিবেশ ভীষণ শান্ত এবং শান্তিপূর্ণ ছিল। আর এখানে এই মন্দিরের সাথে অর্থাৎ এই মার্বেল মন্দিরের সঙ্গে আমাদের ব্যাংকক ভ্রমণও এখানেই সমাপ্ত হলো। আমরা ব্যাংককে কেবলমাত্র 2 দিনই ছিলাম, কিন্তু আপনি চাইলে আরও বেশ কিছু দিন থাকতে পারেন, কারণ এখানে অনেক জায়গা আছে দেখার মতন। অনেক বাজার আছে, অর্থাৎ নাইট মার্কেট আছে, ফ্লোটিং মার্কেট আছে, যেগুলো আমরা দেখিনি, আপনি চাইলে দেখতে পারেন এবং সেই মতন ব্যাংকক ঘোরার দিনের সংখ্যাও বাড়িয়ে নিতে পারেন। কালকে আমরা ব্যাংকক থেকে চলে যাব পাটায়া। খুব শীঘ্রই আপনাদের সামনে পাটায়ার ব্লগ নিয়ে হাজির হব। আর এটি হলো মন্দিরে যাওয়ার দরজা। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজ আসি, আবার দেখা হবে পাটায়ায়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য। নমস্কার।